লেহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, যারা রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা সবাই জানতেন যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমঝোতা সেটা শুরু হয়েছিল লন্ডন বৈঠকের মাধ্যমে। এবং আশ্চর্য করার ব্যাপার হলো যে এই সমঝোতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বস্ত ব্যক্তি জনাব খলিলুর রহমান, তিনি মূলত এটি নেগোশিয়েট অর্থাৎ সমঝোতার ব্যবস্থা করেছিলেন। আপনাদের হয়তো মনে আছে যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিএনপি রীতিমতো রাজপথ উত্তপ্ত করে ফেলেছিল। তারা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে লন্ডনে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকের যে উদ্যোক্তা জনাব খলিলুর রহমান, তিনি মিডিয়েটর, মধ্যস্থতাকারী এবং ওই দিন যা কিছু হয়েছে উভয় পক্ষের মধ্যে তিনি সাক্ষ্যদাতা হিসেবে এবং উভয় পক্ষের মধ্যে গ্যারান্টার হিসেবে তার ভূমিকা এতটা গুরুত্বপূর্ণ ছিল যে জনাব তারেক রহমান সাহেবের সরকারে তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এটি নিয়ে যখন আলাপ আলোচনা হলো এবং লোকজন যখন বলা শুরু করলো তার বিরুদ্ধে, তিনি তখন অনেকটা বিরক্ত হয়ে বললেন যে আরে ভাই, আমি তো কাউকে হাতে পায়ে ধরে এখানে আসিনি। হোয়াট ডাজ ইট মিন? আপনি কারো হাতে পায়ে ধরে আসেননি, ইট মিনস আপনার হাতে পায়ে ধরে কেউ আপনাকে এনেছে। কে সে? এটি হয়তো আগামীতে আমাদের এই সমাজ নির্ধারণ করবে, আমাদের রাষ্ট্র ইতিহাস লিখবে এবং সে অনুযায়ী যে যার কর্মফল ভোগ করবে। যেটা বলছিলাম, যখন এরকম সমঝোতার কথা হচ্ছিল ঠিক সেই সময় লন্ডন থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরত এলেন, তখন রাতারাতি বিএনপির কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। জামাতের কণ্ঠ ঊর্ধ্বে উঠল এবং তারা বলার চেষ্টা করলো যে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তিনি কী করে একটি দলের প্রধানের সঙ্গে উপযাচক হয়ে দেখা করতে যান। পরবর্তীতে সামহাও আমেরিকার পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের পক্ষ থেকে জামাতকে যাকে বলা হয় অ্যাসুর করা হয়েছিল বা নিশ্চয়তা দেওয়া হয়েছিল যেটা একটা কৌশল এবং এই কৌশল ছাড়া আওয়ামী লীগ ঠেকানো যাবে না, এই কৌশল ছাড়া এটা করা যাবে না, ওটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এবং অবস্থার প্রেক্ষিতে এখানে আমেরিকা মানে আমরা যেটা বলি যে দুই দিকে টর্চ লাইট মারা, জামাতকে এবং বিএনপি উভয় দিকে তারা এই টর্চ লাইট মেরেছে। তার প্রেক্ষিতে আজকের এই রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে এরকম একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে যে জামাত মনে করছে তাদেরকে ঠকানো হয়েছে, বিএনপি মনে করছে যে তাদেরকে ঠকানো হয়েছে। যে সকল কথাবার্তা বলা হয়েছে, যে সকল আশ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছিল, প্রায় সব কিছু এখন বুমেরাং হয়ে পড়েছে। বিএনপির কাছে এখন ভারত একটা বিরাট সমস্যা, চীনও সমস্যা, আমেরিকাও সমস্যা, ইউনূসও সমস্যা, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও সমস্যা। বিএনপির কাছে এখন সম্ভাবনা বলতে কি আছে? যদি সম্ভাবনা থাকতো তাহলে তাদের যে আচার আচরণ, চালচলন, কথাবার্তা এরকম হতো না। আপনি লক্ষ্য করেন যে প্রায় তারা সবাই ধৈর্য হারিয়ে ফেলছেন। এখন পর্যন্ত কেবলমাত্র প্রধানমন্ত্রী ধৈর্য হারাননি, মোরালের সবাই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছেন। অনেকে সীমা অতিক্রম করেছেন, অনেকে যাকে বলা হয় আনন্দের অতিসাহ্যে বা ফ্রাস্ট্রেশন, হতাশার যাকে বলা হয় গভীর সমুদ্রে নিমজ্জিত হয়ে এমন সব কথাবার্তা বলছেন, এমন সব কাণ্ড করছেন যেগুলো আসলে তাদের মানায় না। তো যেটা বলছিলাম যে ওই সময়টাতে লন্ডন বৈঠকের পরে এটি মোটামুটি স্পষ্ট হয়ে পড়ে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি হবেন। এই জন্য রাষ্ট্রপতি পদটিকে সাজানো হয়, এজন্য রাষ্ট্রপতি পদটিকে যাকে বলা হয় গ্লোরিফাই করা হয়, সংস্কার প্রস্তাবে ক্ষমতা বাড়ানো হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং বিএনপি সম্ভবত এই সকল বিষয় নোট অফ ডিসেন্ট বলেন, যা কিছু বলেন, নীরব একটা সম্মতি দিয়ে তারপর
সামনে তারা এগিয়ে নিয়ে গেছে, যেটি জনাব সালাউদ্দিন সাহেবের কথাবার্তা ইদানিং একেবারে স্পষ্ট হয়ে পড়েছে যে বিএনপি এই কাজগুলো করেছে কৌশলগত কারণে। ২ নম্বরে যেই সমস্যাটা ইদানিং দেখা দিয়েছে সেটা হলো প্রকৃতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর সহযোগিতা করছে না। মনে হচ্ছে যে আল্লাহর গজব নাজিল হয়েছে। বিশেষ করে এই শিশুদের মৃত্যু, হামের টিকা, এই দুটো বিষয় এতটা জঘন্যভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপরে এসেছে। এতে করে তার দায়িত্বহীনতা, তার কর্তব্যহীনতা, তার সততা, তার ন্যায়নিষ্ঠতা, তার নিষ্ঠুরতা সবগুলো জিনিস একত্রে মোটামুটি রাজপথে বিপ্লব আকারে মানুষের মুখে মুখে ফুটছে এবং মানুষ এই শিশু মৃত্যুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা, এদের সবাইকে দোষারোপ করছে। এবং এত বড় হত্যাকাণ্ড, এত বড় জঘন্য ঘটনায় সারা দেশ এমনভাবে ফুঁসছে যে এখন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে পারবেন না। অতিরিক্ত যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো আমেরিকা। এই মুহূর্তে আমেরিকার যে জনপ্রিয়তা বাংলাদেশে একেবারে তলানিতে গিয়ে নেমেছে। কোনো অবস্থাতেই আমেরিকার কোনো কথা, ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা, কোনো কিছুই এদেশে মানুষ শুনতে চাচ্ছে না। মানুষ বোঝার চেষ্টা করুন, নারায়ণগঞ্জে একটি মহিষ, সাদা রঙের মহিষ, এটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এটা এখন সংবাদ শিরোনাম। এমন কোনো টেলিভিশন নেই, পত্রপত্রিকা নেই যেগুলো এই ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষ, এই মহিষের উপর ভিডিও তারা করেনি। এই ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে, যাকে বলা হয়, জবাই করা হবে, এর দাম কত হবে, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে মূলত ট্রাম্পকে ট্রল করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে কোনো অবস্থাতেই ভালো দিক না। ফলে এই আমেরিকার সাথে যে চুক্তি, এই চুক্তির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তারা মানুষের ঘৃণা এবং যাকে বলে অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছেন। অন্যদিকে এই চুক্তির সঙ্গে বিএনপি এবং জামাতকে জড়ানোর জন্য জনাব খলিলুর রহমান যে বিবৃতি দিয়েছেন, আগামীতে বিএনপি এবং জামাতকেও কিন্তু সর্বনাশ করে ছাড়বে এই চুক্তি। ফলে আপনি যদি চানও, কখনো কখনো প্রকৃতি এমন অবস্থা হয়ে যায় আপনি চাইলেও কোনো অবস্থাতেই কাউকে সাহায্য করতে পারবেন না, যেখানে প্রকৃতির অভিশাপ নাজিল হয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইমেজ হারা, শক্তি হারা এবং তাকে লোকজন দেখতে চাচ্ছে না। তার কোনো ছবি, তার কোনো কথা, তার পক্ষে এই মুহূর্তে বাংলাদেশে কোনো লোক আছে যে কিনা তার পক্ষে সে সামনে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে। মুহূর্তের মধ্যে যে সকল হুজুর তার জন্য দোয়া করতেন, যে সমস্ত লোকজন তার জন্য মানে যাকে বলে চোখের পানি ফেলতেন, এখন প্রত্যেকটা লোক পর্দার অন্তরালে চলে গেছে। তো এই অবস্থাতে মানে দেশ কিভাবে চলবে, এই অবস্থাতে সরকার কিভাবে চলবে এবং এই অবস্থাতে আগামীতে আমরা কিভাবে আমাদের যে কার্যক্রম এটা এগিয়ে নিয়ে যাব, এটা নিয়ে যখন বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সরকার সবাই দ্বিধাগ্রস্ত, তখন রাষ্ট্রপতি পদে ইউনূসের যে নিয়োগ, এটা এতটা অসম্ভব হয়ে পড়েছে, শুয়ের পেছন দিয়ে যদি উট ঢুকে তার চেয়েও যাকে বলা হয় অসম্ভব হয়ে পড়েছে এবং এই কাজটি বিএনপি চাইলেও করতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।